আজকে আমরা 4 নম্বর সেটটা এবিটি এর 4 নম্বর সেটটা সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা আমার ভিডিওতে উপকৃত হবে। এবং যেহেতু এবিটি এর পেজগুলো স্পেসটা খুব কম, তাই অনেক সময় প্রশ্ন কোন পেজে আছে সেই পেজ নাম্বারটা লেখা সম্ভব হচ্ছে না। তোমরা কিন্তু ভালো করে শোনো, অবশ্যই আমার ভাষার মাধ্যমে আমি যখন বলছি তখন পেজ নাম্বারটা কিন্তু বলে যাচ্ছি। অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু আমি পেজ নাম্বারটা লেখার স্পেস পাচ্ছি না। সেই জন্য তোমাদের বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শোনো এবং দেখো, দেখবে সব উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। বিগত দিনে আমরা 3টে ভিডিও আপলোড করেছি। আজকে এটা 4 নম্বর। দেখে নাও। জীবাশ্ম জ্বালানি নয়, জীবাশ্ম জ্বালানি নয়, এটা মনে রাখবে কয়লা, পেট্রোলিয়াম। এখানে দেখো, জীবাশ্ম জ্বালানি নয়, কয়লা, পেট্রোল, এখানে আমরা বলবো কোনোটিই নয়। কয়লা জীবাশ্ম জ্বালানি, পেট্রোল জীবাশ্ম জ্বালানি, কাঠও জীবাশ্ম জ্বালানি। তাহলে এর মধ্যে আমরা বলবো জীবাশ্ম জ্বালানি নয়, এর মধ্যে কোনোটিই নয়। কোনটি 0K এর সমান? 0K সমান আমরা বলবো এইটা -459 ডিগ্রি ফারেনহাইট। তারপর দেখো, চলে এসো বাষ্পঘনত্বের একক। বাষ্পঘনত্বের কোনো একক নেই, বাষ্পঘনত্বের এককই মাত্রাহীন রাশি। যেটি আলোকরশ্মির জ্যামিতিক ধর্ম নয়, সেটা হলো ব্যতিচার। তাহলে ব্যতিচার কোনো জ্যামিতিক ধর্ম নয়। কোন জ্যোতির সাদা আলো বিশুদ্ধ বর্ণালী প্রান্তিক বর্ণ আমরা বলবো লাল এবং বেগুনি। তারপর দেখো, পরিবাহী রোধের অনন্যককে আমরা কি বলবো? পরিবাহিতা বলবো। তারপর দেখো, ক্ষার ধাতুগুলোর সঠিক ইলেকট্রন বিন্যাস হলো, ক্ষার ধাতুগুলি ইলেকট্রন বিন্যাস আমরা 281। ক্ষার ধাতুগুলি ইলেকট্রন বিন্যাস আমরা কি বলবো? 281। এটা হলো সোডিয়াম, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস বলবো 281। তারপর দেখো, কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত? কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত? আমরা 4 বলবো। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, এখানে অ্যালকোহল অবিশ্লেষ্য, ইউরিয়া, বেঞ্জিন সবগুলি তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে কোন পদার্থটির তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি? তাপীয় প্রসারণ বেশি আমরা বলবো গ্যাসের ক্ষেত্রে। আলফা কণা আধান হলো ধনাত্মক, আলফা কণা আমরা বলবো অবশ্যই ধনাত্মক। তারপর দেখো না, তড়িৎ প্রবাহ মাত্রা একক আমরা অ্যাম্পিয়ার বলবো। তীব্র ঝাঁঝাযুক্ত গ্যাস, এটা অ্যামোনিয়া বলবো, NH3 বলবো। অ্যালুমিনিয়ামের আকরিক আমরা বক্সাইড বলবো। তারপর দেখে না, পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ, সেটার নাম হলো ইউরিয়া। এরপর দেখে নাও 2.1, এগুলো দেখো সব সংক্ষিপ্ত প্রশ্ন। দেখে নাও, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো সব। দেখো, বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? শান্ত মণ্ডল বলে আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। এটা আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর দেখে নাও,
ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? 2.2, এটা আমরা বলবো ডপসন। তাহলে 2.2 উত্তরটা হলো ডপসন। কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস এবং বয়েল সূত্র মেনে চলে? এটা 2.3। এটা হলো উচ্চ তাপমাত্রা ও নিম্ন উষ্ণতা। উচ্চ তাপমাত্রা ও উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ। তাহলে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপের ক্ষেত্রে। তারপর দেখে নাও বয়েলের সূত্রানুসারে P1/V লেখচিত্রটা কেমন হবে? দেখে নাও, এটা P, তাহলে আমরা বলবো মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী তাহলে এটা হলো কি হবে? এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। তারপর দেখো ব্রাউনীয় গতি। দেখে নাও ব্রাউনীয় গতি কাদের দেখা যায়? ব্রাউনীয় গতি কাদের দেখা যায়? ব্রাউনীয় গতি এটা আমরা বলবো কোলয়েডীয় দ্রবণে। কোলয়েডীয় দ্রবণের আমরা বলবো কোলয়েডীয় দ্রবণের ব্রাউনীয় গতি দেখা যায়। তারপর দেখো কঠিন পদার্থের কি কি তাপীয় প্রসারণ দেখা যায়? 2.5। দেখে নাও, এটা হলো রৈখিক প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আর একটা হলো আয়তন প্রসারণ। তাহলে 3 ধরনের প্রসারণ দেখা যায়। একটা হলো রৈখিক প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ। রৈখিক প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ। 2.6 দেখো ইউভি রশ্মির একটি ব্যবহার লিখতে বলছে। ইউভি রশ্মির ব্যবহার এটা বলবে জলকে জীবাণুমুক্ত করতে।
জলকে জীবাণুমুক্ত করতে আমরা ইউভি রশ্মি ব্যবহার করি। প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? 2.7 প্রিজম এটা শুদ্ধ বর্ণ বা শুদ্ধ বর্ণালী সৃষ্টি করে। প্রিজম কি করে? শুদ্ধ বর্ণালী সৃষ্টি করে। তারপর দেখে নাও মৌলিক বর্ণগুলো কি কি? মৌলিক বর্ণগুলোর নাম বলতে বলছে। মৌলিক বর্ণ আমরা বলবো লাল, হলুদ আর নীল। তাহলে তিনটে মৌলিক বর্ণ লাল, হলুদ, নীল। তারপরে দেখো এমসিবির পুরো অর্থ কি? এমসিবির পুরো অর্থটা হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। এমসিবির পুরো অর্থ হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। এক কুলম্ব এবং ইয়েসুর মধ্যে সম্পর্ক। এক কুলম্ব মানে 3 × 10⁹ ইয়েসু কুলম্ব। তাহলে এক কুলম্ব সমান 3 × 10⁹ ইয়েসু কুলম্ব। তারপর দেখো বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস থাকে, এটা আমরা অবশ্যই কি বলবো? এটা সত্য বলবো। বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস থাকে, এটা সত্য বলবো। তাহলে অথবাটা আমরা অবশ্যই কি বলবো? সত্য বলবো। গামা রশ্মির আধানের প্রকৃতি কি? এটা নিস্তড়িত। 2.10 এটা হলো গামা রশ্মির আধানের প্রকৃতি। গামা রশ্মি হলো আধানবিহীন। Na এবং Na+ এর মধ্যে কোনটা বেশি সুস্থিত? আমরা বলবো Na+। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল আমরা বলবো সেটা রেডন বলবো। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল। দুটি কৃত্রিম মৌলের উদাহরণ। আমি বলবো প্লুটোনিয়াম বলবো বা নেপচুনিয়াম বলবো। তাহলে প্লুটোনিয়াম আর নেপচুনিয়াম। তারপর দেখে নাও ক্রমবর্ধমান আকার অনুসারে এদের সাজাতে বলেছে। তারপরে বি, তারপরে এলআই, তারপরে এফ। তাহলে সবচেয়ে ছোট আমরা বলবো এফ। তাহলে সবচেয়ে ছোট এফ। তারপরে কি আছে? তারপরে আমরা বলবো এলআই, তারপর ছোট এফ, তারপরে বলবো এন হবে, তারপরে আমরা বলবো বি বলবো, তারপরে আমরা এলআই বলবো।
অর্থাৎ দেখো FNBLi, অর্থাৎ এই উত্তরটা তোমরা লিখবে। ক্যাটায়ন, ক্যাটায়ন কি? ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে আমরা ক্যাটায়ন বলবো। তাই 2.14 ধনাত্মক তড়িৎযুক্ত আয়নকে, ধনাত্মক তড়িৎযুক্ত আয়নকে আমরা বলবো ক্যাটায়ন বলবো, ক্যাটায়ন বলে। উদাহরণ কি? উদাহরণ আমরা বলবো এটা হলো Na+, ক্যাটায়ন আমরা বলবো কি বলবো? Na+। ধনাত্মক তড়িৎযুক্ত আয়নকে আমরা ক্যাটায়ন বলবো, এটা Na+। তারপর দেখো একটি তীব্র একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম, অথবা প্রশ্ন। যদি বলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্রর মধ্যে হবে NaOH, আর যদি মৃদু বলি তাহলে হবে CH3COOH। অর্থাৎ তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আমরা বলবো NaOH, আর মৃদু যদি বলি CH3COOH। তারপর দেখো লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা বলবো নিকেল সালফেট, আমরা ব্যবহার করব নিকেল সালফেট। এটা ব্যবহার করব নিকেল সালফেট। তারপর দেখো হিমাটাইট থেকে ধাতু নিষ্কাশন, সেটা আমরা বলবো আয়রন। পিতলে থাকে আচ্ছা ক্ষিপ্যন্ত্রে প্রস্তুত করা H2O গ্যাস। নেসলার বিকারক আমরা কি বলবো? NH3 বলবো। আর পিতলে থাকে জিঙ্ক, পিতলে থাকে আমরা কি বলবো? জিঙ্ক বলবো। তাহলে হিমাটাইট এটা লোহা হবে, পিতলে থাকে জিঙ্ক বলবো, ক্ষিপ্যন্ত্রে H2S, আর নেসলার বিকারক সনাতন NH3। ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? ভিনাইল ক্লোরাইডের পলিমার ভিনাইল ক্লোরাইড এর পলিমারের নাম পলিভিনাইল ক্লোরাইড। অ্যান্সার হবে PVC, আমরা বলবো PVC বলবো। মিথেন অণুতে সন্নিহিত অণুতে যে অন্তর্বর্তী কোণের মান কত? এটা আমরা বলবো 109 ডিগ্রি 28 মিনিট। তারপর দেখো বন্ড COOH এটা কোন শ্রেণীকে নির্দেশ করে? এটার নাম হলো কার্বক্সিলিক অ্যাসিড। আর যদি আমি গ্রুপটা বলি তাদের এটা বলবো কার্বক্সিল। তাহলে এটা হলো কার্বক্সিল অ্যাসিড, তাহলে আমরা অ্যান্সার বলবো কার্বক্সিল, এইটা অ্যান্সারটা বলবো।
দেখে নাও, মানব সভ্যতার স্থিতিশীল উন্নয়নের জন্য প্রয়োজনীয় দুটি পদক্ষেপ। তাহলে মানব সভ্যতার স্থিতিশীল উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, এক নম্বর হলো স্থিতিশীল উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ করা হয়েছে। প্রাকৃতিক সম্পদের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে বাস্তুতন্ত্রের সহন ক্ষমতা ক্রমাগত কমে যাচ্ছে। তাহলে প্রকৃতপক্ষে স্থিতিশীল উন্নয়ন হলো পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা। এই ব্যবস্থার মাধ্যমে একদিকে জনসংখ্যার চাহিদা মিটিয়ে অন্যদিকে নাগরিক সুযোগ বৃদ্ধি পায়, আর অপরদিকে প্রাকৃতিক সম্পদের যে ক্ষতিপূরণটা সেটা অব্যাহত থাকে। সেটা আমরা এই স্থিতিশীল উন্নয়ন থেকে অব্যাহত থাকে আমরা লিখে দেবো। তো দুটো এই পয়েন্টটা লিখলে আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে স্থিতিশীল উন্নয়ন থেকে শুরু করবো, অব্যাহত থাকে পর্যন্ত। এটা আমরা পেজ নাম্বার 6 পাবো, টেক্সট বই 6 অ্যান্সারটা পাবো। তারপর দেখো, 0 সেন্টি তাপমাত্রায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ আয়তন উভয় দ্বিগুণ বৃদ্ধি পেল। দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ বৃদ্ধি পেল। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত, সেটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0 + 273 কেলভিন। P1 মানে প্রাথমিক চাপ, V1 মানে প্রাথমিক আয়তন, T2 মানে অন্তিম তাপমাত্রা, এটা চাইছে। V2 মানে অন্তিম চাপ, সেটা 2P1, V2 মানে অন্তিম আয়তন 2V1। আমরা জানি P1V1/T1 সমান P2V2/T2। এবার দেখো এখানে মান বসানো হলো, এটা P2 জায়গায় 2P1, V2 জায়গায় 2V1, কারণ চাপটা দ্বিগুণ, আয়তন দ্বিগুণ করা হয়েছে। T1 জায়গায় মান বসানো হয়েছে। দেখো T2 মানটা পেয়ে গেলাম 273 × 4, তাহলে এটার মান পেয়ে গেলাম তাহলে 1092 কেলভিন। তাহলে অন্তিম তাপমাত্রা হলো 1092 - 273 মানে 819 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0. অথবা প্রশ্ন দেখো, 0.8 গ্রাম জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। দেখে নাও, 18 গ্রাম জলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে 1 গ্রাম জলে অণুর সংখ্যা তাহলে 6.022 × 10⁻23/18। তাহলে 0.9 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। এটা দেখো 18, এটা দেখো × 0.9 t। তাহলে এবার দেখো বলা আছে 18 গ্রাম জলে অক্সিজেন পরমাণু H2 মানে অক্সিজেন পরমাণু একটা। তাহলে 0.9 গ্রাম জলে তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা আমরা কি বলবো, এইটাই বলবো। তাহলে এটা বললে আমরা কত হবে, 6.022 × 10⁻23 ইন্টু 0. এই 9টাকে আমি ভাঙছি, 9/10 করে নিলাম ইন্টু 18,
আর যেহেতু অক্সিজেন একটা, তাই আমি বোঝার জন্য 1 দিয়ে গুণ করলাম। 1 দিয়ে গুণ করা হলো, কারণ হলো যে অক্সিজেন পরমাণু একটা, তাহলে 1 দিয়ে গুণ করা হলো। এবার দেখো এটা কাটাকুটি করছি, কাটাকুটি 2 হবে। এটা ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 3.011, এটা হলো 10^22t। তাহলে রেখাটা ভাগ করলে 3.011 ইন্টু 10^22t। তাহলে 3.011 10^22 ওটা, অর্থাৎ উত্তর লেন্সের ওপর আলো পড়লে যত দূরে আলোটা উত্তর লেন্সের ওপর আলো আপতিত হলে যত দূরত্বে আপাতিত আলোটা মিলিত হয় তাকেই আমরা বলবো, সেটা কি বলবো, উত্তর লেন্সের ক্ষমতা বলবো। এই রেখাকে আমরা বলবো ডায়োপ্টার, ডি বলবো। প্রতিসরণের দেখো, আলোর প্রতিসরণের দুটো সূত্র লিখতে বলেছে। দেখো প্রতিসরণের দুটো সূত্র, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দেখে নাও। প্রতিসরণের দুটো সূত্র আছে, খুব ভালো করে দেখে নাও। 1 আর 2 দুটো সূত্র খুব ভালো করে বলে দেবে। এটা 43 পেজে তোমরা পেয়ে যাবে। বিভব প্রভেদ এবং তড়িৎচালক বলের পার্থক্য দেখে নাও। তাহলে বিভব প্রভেদ তড়িৎচালক বলের মধ্যে পার্থক্য খুব ভালো করে দেখে নাও। অনেকগুলো পার্থক্য আছে, তোমরা যে কোনো 3টে বলে দেবে। পেজ নাম্বার 206 তোমরা 200 পেজে পাবে। তারপর দেখো তোমাকে 4 ওহম দুটি রোধ দেওয়া হলো, কিভাবে যোগ করলে 2 ওহম রোধ পাবে? এটা সমান্তরাল সমবায় যোগ করতে হবে, দেখে নাও। 3.4 এর অথবা তাহলে সমান্তরাল সমবায় যোগ করতে হবে, সমান্তরাল সমবায়ে যোগ করতে হবে, সমান্তরাল সমবায় যোগ করতে হবে। দেখে নাও, আমাকে এখানে মান বলা আছে আরপি সমান, সমান্তরাল সমবায় সূত্র হলো R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। তাহলে দেখে নাও 4 ওহম রোধ আছে, 4 ওহম রোধ থেকে আমি 2 ওহম পেতে ইচ্ছুক। তাহলে দেখে নাও, আমি তাহলে 4 ওহম, R1 এর মানও 4, তাহলে R2 এর মানও আমরা 4 ওহম ধরলাম। আরপির মান নিশ্চয়ই 2 বেরোবে। দেখে নাও 4 ইন্টু 4 বাই 4 প্লাস 4, তাহলে আরপির মান পেয়ে গেলাম 4 4 16 বাই 8, কাটাকুটি করলে 2, তাহলে আরপির মান পেয়ে গেলাম 2 ওহম। তাহলে দেখো, তাহলে সমান্তরাল সমবায় যোগ করলে 2 ওহম পাওয়া যাচ্ছে। তাহলে অ্যান্সার লিখবে সমান্তরাল সমবায় লিখবে, লেখার পরে এইটুকু প্রশ্ন তোমরা করে দেবে। তারপরে দেখো 3.5টা দেখে নাও। 3.5, রূপোর তৈরি অলংকার কিছুদিন পরে কালো হয়ে যায় কেন? 3.5 দেখে নাও, তৈরি অলংকার কালো হয়ে যায় কেন? রূপোর তৈরি অলংকার দেখো কালো হয়ে যায়, দেখো এখানে লেখা আছে। দেখো বায়ুর মধ্যে H2S মিশে থাকে, ধীরে ধীরে রূপোর সঙ্গে বিক্রিয়া করে কালো বর্ণের সিলভার সালফাইড উৎপন্ন করে, ফলে রূপোর জিনিস কালো হয়ে যায়। তাহলে Ag প্লাস H2S আমরা বলবো সমান Ag2S প্লাস H2। এটা সহায়িকায় 388 পেজে পাবো। Na এবং Cl পরমাণু কিভাবে NaCl গঠিত হয়?
দেখে নাও NaCl দেখো কীভাবে উৎপত্তি লাভ করছে, ভালো করে দেখে নাও। এটা তোমরা টেক্সট বই 105 পেজে পাবে। 105 থেকে শুরু হবে, 106 শেষ হবে। একটু বড় উত্তরটা হবে, 105 থেকে শুরু, 106 শেষ হবে। তাহলে এটা আমরা বলবো টেক্সট বই 105 থেকে শুরু করে 106 পেজ। তারপর দেখো সমুদ্রীয় যৌগ তড়িৎ পরিবহন করে না কেন? মনে রাখবে সমুদ্রীয় যৌগ অ্যানায়ন ক্যাটায়ন উৎপন্ন করতে পারে না, তাই তড়িৎ পরিবহন করে না। বলবে সমুদ্রীয় যৌগ তড়িৎ পরিবহন করে না কেন? সমুদ্রীয় যৌগ জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হতে পারে না এবং অ্যানায়ন ক্যাটায়ন উৎপন্ন হতে পারে না, তাই তড়িৎ পরিবহন করে না। লুজ ডটের সাহায্যে আমাকে নাইট্রোজেন ব্যাখ্যা করতে বলছে। নাইট্রোজেন দেখে নাও, লুজ ডটের সাহায্যে নাইট্রোজেন, খুব ভালো দেখে নাও, এটা ব্যাখ্যা করবে পেজ নাম্বার 109। তারপর দেখো জেডেন প্লাস ইউএসও4, এটা বলবো জেডেনএসও4 প্লাস ইউ এর মধ্যে জারক এবং বিজারক দ্রব্য শনাক্ত করতে বলছে। খুব ভালো করে দেখো না, জেডেন প্লাস ইউএসও4, জেডেনএসও4 প্লাস ইউ। এখানে দেখে নাও সিউ দেখে নাও, এই জেডেন ইলেকট্রন বর্জন করেছে, তাহলে এটা জারণ ঘটেছে, ইলেকট্রন গ্রহণ করেছে, বিজারণ ঘটেছে, তাহলে এখানে জারণীয় সম্পন্ন হয়েছে। তাহলে Cu2+ হলো জারক পদার্থ আর জেড হলো বিজারক পদার্থ। খুব ভালো করে দেখে নেবে। দেখো এখানে 15 নাম্বার এই কোশ্চেনের উত্তরটা হয়, ভালো করে দেখে নাও। এখান থেকে শুরু করবে আর এখানে শেষ করবে। তাহলে এটা আমরা সহায়িকা 441-এ পাবো। মিথেনের দুটো ব্যবহার লিখতে বলছে। মিথেনের দুটো ব্যবহার, এখানে মিথেনের দুটো ব্যবহার। মিথেনের দেখো অনেকগুলো ব্যবহার আছে, এর মধ্যে দেখো যে কোনো দুটো ব্যবহার তুমি লিখবে, যে কোনো দুটো ব্যবহার। 143 পেজ। তারপর দেখো আইসোমার কাকে বলে? আইসোমার এখানে আইসোমার মানে সমবায়ব। আইসোমার মানে সমবায়ব, এটা সংখ্যাটাকে পেয়ে যাবে। এই একই আণবিক সংকেত যুক্ত কিন্তু ভিন্ন ধর্মবিশিষ্ট একাধিক যৌগ গঠনের ঘটনাকে বলবো আইসোপেটিজম, আর একই আণবিক সংশ্লিষ্ট ভিন্ন ধর্মী যৌগকে আমরা বলবো আইসোমার। এটা পেজ নাম্বার টেক্সট বই 139 পেজে, এটা আমরা 139 পেজে পাবো। এগুলো সব পেজ লিখি, এগুলো সব পেজ নাম্বার 139, এগুলো পেজ লিখি, এগুলো পেজ নাম্বার 139 পাবো এটা। তারপর দেখো 4.1 চার্লস ও বয়েলের সূত্র প্রতিষ্ঠা করতে বলছে। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা করতে বলছে, দেখে নাও। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র দেখে নাও। আমরা এই মনে করি গ্যাসের চাপ, এখান থেকে শুরু করব, এটা লিখবো 14 পেজ থেকে, আমরা 15 পেজে শেষ করব। তাহলে 14-15 পেজে আমরা শেষ করব। তাহলে এটা আমরা পেজ নাম্বার কত বলবো? 14 থেকে পেজ নাম্বার 15। খোলা বায়ুতে 250 গ্রাম CO2 উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তনে CO2 উৎপন্ন হবে? দেখে নাও। 4.2
লিখে নাও 4.2। তাহলে CaCO3 এটাকে উত্তপ্ত করা হচ্ছে, উত্তপ্ত করলে CO2 প্লাস CO এটা উৎপন্ন হবে। তাহলে এটা মানে কত বলবো, এটা দেখো 40 প্লাস 12 প্লাস 3 × 16 গ্রাম, এটা আমরা বলবো 100 গ্রাম। আর CO2 মানে আমরা কত বলবো, CO2 মানে C মানে 12, এটা 2 × 16, এটা বলবো 44 গ্রাম। তাহলে এটা দেখো, তাহলে STPতে এইটা মানে আমরা কত বলবো, এটা মানে আমরা বলবো 22.4 লিটার। 44 গ্রাম মানে আমরা বলবো 22.4 লিটার। তাহলে 100 গ্রাম CaCO3 থেকে CO2 উৎপন্ন হয়, CO2 উৎপন্ন হয় কত, সেটা আমরা বলবো 22.4 লিটার। আর 1 গ্রাম CaCO3 থেকে CO2 উৎপন্ন হয় 22.4 বাই 100 লিটার। তারপরে কত বলা আছে, 250 গ্রাম। 250 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে 22.4 ইন্টু 250 বাই 100। এটা কাটাকাটি করে 0, 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, এটা কাটলে 11.2, এটা আমরা পাবো কত, 56 লিটার। তাহলে অ্যান্সার পাবো 56 লিটার। দেখে নাও 100 গ্রাম CaCO3 থেকে CO2 উৎপন্ন হয় 22.4, 1 একর 250 কত, এটা কাটাকাটি করলে 56 লিটার। দেখো 7 গ্রাম H2 গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ককে লঘু H2 বিক্রিয়া করাতে হবে। তাহলে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক, অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান, 88%। অবিশুদ্ধ জিঙ্ক আছে 100 মাইনাস 88%, এটা আমরা বলবো 12%। দেখো Zn প্লাস H2SO4, এটা আমরা বলবো ZnSO4 প্লাস H2। Zn মানে আমরা বলবো 65.4 গ্রাম। জিঙ্ক মানে আমরা হাইড্রোজেন বলবো 2 গ্রাম, যেটা 22.4 লিটার বলবো। হাইড্রোজেন পেতে জিঙ্ক লাগবে সমান 65.4 গ্রাম। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন পেতে জিঙ্ক লাগবে 65.4 বাই 2, আর 7 গ্রাম জিঙ্ক লাগবে, সেটা কত, আমরা হবে 65.4 ইন্টু 7 বাই 2।
228.9 গ্রাম। তাহলে 228.9 গ্রাম আমার জিঙ্ক লাগবে। জিঙ্ক প্রয়োজন, অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন 100/88 60.11 গ্রাম। দেখে নাও, আমি এখানে জিঙ্কের ভরটা 65.4 ধরেছি, এটা 65.5 করে তাও হবে। দেখো 2 গ্রাম H2 পেতে জিঙ্ক প্রয়োজন 65.4, একে কত 7 কত করে কত পেরোলো 228.9 গ্রাম। এবার দেখো অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন মানে কত, যেটা বেরিয়েছে সেটা ইন্টু 100/88। 100/88 কারণ তোমার দেখো 88% শুদ্ধ, তাহলে জিঙ্কে অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন এইটা থেকে বিক্রিয়া করে ওইটা পাওয়া যাবে। তাহলে অবিশুদ্ধ জিঙ্কের মোট পরিমাণ হলো এইটা 260.11 গ্রাম। তারপরে দেখে নাও রেল লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন। দেখে নাও রেল লাইনের জোড়ের মুখে কেন ফাঁক রাখা হয়। রেল লাইন পাতার সময় দুটি পাতের জোড়ার মুখে কিছুটা ফাঁক রাখা হয়। যে কোনো জায়গায় শীতকালে তাপমাত্রা কম থাকে, গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে। তাপমাত্রা এই ব্যবধানের জন্য চাকা এবং রেলে ঘর্ষণের ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে দৈর্ঘ্য যতটা প্রসারিত হতে পারে সেটা গুরুত্ব দিয়ে রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয়। এটি না হলে লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারত। এটা আমার সহায়িকায় আমরা পাবো, সেটা হলো 99 থেকে 100 পেজে পাবো। তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে কণাগুলোর কোনো স্থান পরিবর্তন ঘটে না। তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে, এটা হলো আমরা কি বলবো, এটার নাম হলো পরিবহন। পরিবহনে কোনো স্থান পরিবর্তন ঘটে না। 4.4 শুদ্ধ অশুদ্ধ বর্ণালী দুটো পার্থক্য লিখতে বলছে। দেখো শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালীর পার্থক্য দেখে নাও ভালো করে, শুদ্ধ অশুদ্ধ বর্ণালীর পার্থক্য দেখে নাও। এটা তোমরা পেয়ে যাবে 7179। লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে। লেন্সের আলোক কেন্দ্র, পার্দার লেন্সের আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দু যার মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে কোনো চ্যুতি বা পার্শ্ব সরণ ঘটবে না। দেখো ছবিটা এঁকে দেবে, এটা ছবি এঁকে দেবে। এটা সহায়িকা 160 161 পেজে পাবো। সহায়িকা 160 161 পেজে পাবো। তারপর দেখো ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত আলোকরশ্মির চ্যুতি রাশিমালা নির্ণয় করতে বলেছেন। দেখে নাও আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে চ্যুতি করে রাশিমালা দেখো R-I হবে। R-I আমরা বলবো যখন ঘন থেকে লঘুতে আসবে। এটা পেজ নাম্বার 44-এ পাবো। এটা দেখো বহুবার প্রত্যেকটা পেজে আছে। ডেল্টা সমান I1 + I2 - A। এটা আমরা 45 পেজে পেয়ে যাব, পেজ নাম্বার 45 পেয়ে যাব। ওহমে তারপর একটা অঙ্ক আছে, 2.5 ওহম রোধ বিশিষ্ট তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ 1 ঘন্টা প্রবাহিত হলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। ওহম I এর মান 0.5 অ্যাম্পিয়ার, টি এর মান 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড,
তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, দেখো আমরা জানি H সমান I² RT বাই জে। তাহলে I² মানে আমরা বলবো 0.5 তার স্কোয়ার, আর মানে বলবো 2.5, টি মানে আমরা বলবো 3600, আর জি এর মান আমরা বসাবো 4.2। দেখো 4.2 দেখে নাও, করলে যেটা আসবে 535.71। তাহলে উৎপন্ন তাপ 535.71 ক্যালোরি। তারপর দেখো অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র বিবৃত করতে বলছি। টেক্সট বই 76 পেজে পেয়ে যাব। টেক্সট বই অর্থাৎ আমরা যে দুয়ারি গাঙ্গুলি মাইতি সেটা 76 পেজে পেয়ে যাব। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তারের বৈশিষ্ট্য হলো এর রোধটা বেশি হবে এবং গলনাঙ্ক কম হবে। তারপর দেখো তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? কোষের তড়িৎচালক বল 1.5 বলতে বোঝায় যে এক কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ কোষের ভেতর থেকে ঋণাত্মক মেরুতে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে 1.5 জুল কাজ করতে হবে। এখানে দেখো একই হবে, শুধু এখানে 1 ভোল্ট করা আছে, এখানে 1-এর জায়গায় 1.5 বলবে। তাহলে কোনো তড়িৎ কোষের ইএমএফ অর্থাৎ তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় এক কুলম্ব আধানকে তড়িৎ কোষের ভেতর দিয়ে ঋণাত্মক মেরুতে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে 1.5 জুল কাজ করতে হবে। এটা আমরা 63 পেজে পাবো। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোষের অভ্যন্তর নির্ভর করে 1 নম্বর হলো কোষের প্রকৃতির ওপরে, 2 নম্বর হলো কোষের মধ্যে কি তরল নেওয়া হবে তার প্রকৃতির ওপরে। তাহলে কি তরল নেওয়া হবে কোষের অভ্যন্তরে অবস্থিত তরলের প্রকৃতির ওপর নির্ভর করবে, আর কোষের ধরনের উপর নির্ভর করবে। তারপর দেখো 4.8, দেখো নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন কেন ঘটাতে হয়? দেখে নাও, নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন করতে হয় কেন? দেখো নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া দুটি হালকা মূলের নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী মূলের নিউক্লিয়াস গঠিত হয়। অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত দুটি হালকা নিউক্লিয়াস পরস্পরের সংস্পর্শে এলে এটা বিকর্ষণ করে। এই বিকর্ষণ অতিক্রম করার জন্য প্রায় 10⁶ থেকে 10�৭ সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়। এই উচ্চ তাপমাত্রা সৃষ্টি করা সম্ভব নয়, তাই নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ তাপমাত্রা তৈরি করা যায়। এটা আমরা সহায়িকায় 321 পেজে পাবো। সহায়িকা 321 পেজে পাবো। চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার ব্যবহার। ক্যান্সার চিকিৎসায় আমরা কোবাল্ট ব্যবহার করি। তারপরে থাইরয়েড চিকিৎসায় আয়োডিন আইসোটোপ ব্যবহার করি। এটা 91 পেজে আমরা পাবো। চ্যালকোজেন মৌল কোনগুলি? এদের এইরকম নামকরণের কারণ কি? এই 16 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা চ্যালকোজেন মৌল বলবো। এরকম নামকরণের কারণ এখানে পেয়ে যাবে। চ্যালকোজেন দেখে নাও ভালো করে, পেয়ে যাবে। তাহলে আমরা 99 পেজ আমরা পেয়ে যাব। তারপর দেখো মৌলের একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 বলা আছে। ইলেকট্রন বিন্যাস কত হবে বার করতে বলছে এবং তার অবস্থান নির্ণয় করতে বলছে। 19 এটা আমরা বলবো 2, 8, 8, 1। এটা হলো ক্যালসিয়াম। পটাশিয়াম, এটার নাম হলো পটাশিয়াম। তো এটা কোথায় অবস্থান করছে দেখে নাও। পটাশিয়ামের অবস্থান দেখে নাও। পটাশিয়াম দেখো
4 নম্বর পর্যায় 1 নম্বর শ্রেণী। তাহলে পর্যায় 4, তাহলে কত বলবো? পর্যায় 4 আর শ্রেণী কত? শ্রেণী আমরা বলবো 1। 4 নম্বর পর্যায় 1 নম্বর শ্রেণীতে অবস্থিত। তড়িৎ লেপন কাকে বলে? এর প্রয়োজনীয়তা লিখতে বলছে। এটা আমরা 116 পেজে আমরা পাবো। 116 পেজে দেখে নাও, 116 পেজে আমরা পাবো তড়িৎ লেপন কাকে বলে, তার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা। এটা 116 পেজে আমরা পাবো। তারপর দেখো ধাতব পরিবাহী এবং তড়িৎ পরিবাহীর মধ্যে পার্থক্য লিখতে বলছে। দেখে নাও ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষের মধ্যে পার্থক্য দেখে নাও। ধাতব পরিবাহীর পার্থক্য এটা তোমরা 113 পেজে পাবে। এটা 113 পেজে পাবে। তারপর দেখো অ্যানোড কাদা কাকে বলে? অ্যানোড কাদা বা অ্যানোড মাঠ কাকে বলে দেখে নাও। এখানে দেখে নাও 116 পেজে আছে অ্যানোডে উপস্থিত অবিশুদ্ধগুলি কাদার মতো অবস্থান করে অ্যানোড মাঠ বা অ্যানোড কাদা বলে। এটা আমরা 116 পেজে পাবো। তারপর দেখে নাও হেবার পদ্ধতিটা আমাকে ব্যাখ্যা করতে। হেবার পদ্ধতি দেখে নাও। হেবার পদ্ধতি NH3 প্রস্তুতির নীতি রাসায়নিক বিক্রিয়া লিখতে বলছে। হেবার পদ্ধতি দেখে নাও। হেবার পদ্ধতি আমরা পাবো, সেটা দেখে নাও 121 পেজ পাবো। হেবার পদ্ধতি এখান থেকে শুরু করবো, এখানে লিখে দেবো হেবার পদ্ধতি 121 পেজ আমরা পাবো। হেবার পদ্ধতি আমরা পাবো 121 পেজে। তারপরে দেখো অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়ার পার্থক্য লিখতে বলছে। দেখে নাও লাইকার অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়ার পার্থক্য ভালো করে দেখে নাও। লাইকার অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়ার পার্থক্য তোমরা পেয়ে যাবে সহায়িকায়, তোমরা 378 পেজে পেয়ে যাও। দেখে নাও 3টে পার্থক্য আছে লাইকার অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া। এটা হলো সহায়িকা, আমরা 378 বলবো। তারপর দেখে নাও এটা 378 পেয়ে যাব। তারপর Na দ্বারা C2H5 শুষ্ক করা যায় না। Na দ্বারা C2H5 শুষ্ক করা যায় না, কিন্তু CH3 ও CH3 শুষ্ক করা যায়। দেখে নাও C2H5 N এর সঙ্গে বিক্রিয়া করে যায়। C2H5 N এর সঙ্গে বিক্রিয়া করে দেখো কি উৎপন্ন হয়? সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন হয়। তাই সেই জন্য শুষ্ক করা যায় না। কিন্তু দেখো, কিন্তু যদি আমি ধরো এইটাকে ধরো এ দিয়ে প্রকার দেখে নাও, যদি তার মধ্য দিয়ে মানে CH3 CH2H তার মধ্যে গাঢ় H2SO যদি প্রয়োগ করে দিই এবং তাপমাত্রা যদি 170 সেন্টি তাপমাত্রা দেওয়া যায়, তাহলে সেটা কি পাওয়া যাবে? সেটা আমরা ইথিলিন পেয়ে যাব। তাহলে আমরা পাশাপাশি দুটো বিক্রিয়া আমরা লিখে দেবো, লিখলে উত্তর পেয়ে প্রথম আমরা এই সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া লিখবো, তারপরে এই বিক্রিয়াটা লিখবো, লিখলে কিন্তু উত্তর চলে আসবে। পেজ নাম্বারে টেক্সট পাই তোমরা, মানে টেক্সট পাই বলতে দুয়ারি গাঙ্গুলি মাইতি, এটা তোমরা 147 পেজে পেয়ে যাবে। এটা কত পেয়ে যাবে? পেজ নাম্বার 147 তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে আমরা সেট 4 সম্পূর্ণ ব্যাখ্যা করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ সকল ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।